প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেলের ট্যাঙ্কারে অ্যাটাক করে ইরান যুদ্ধ সম্প্রসারিত করল। বলা হচ্ছে এবার নতুন মিশরে অ্যাটাক করেছে, যেটা আমি আপনাদের কালকে বলেছি। কিন্তু কাল রাতে আরেকটি খবর দিয়েছিলাম যে ইরান সারপ্রাইজ অ্যাটাক করেছে মার্কিন ঘাঁটিকে টার্গেট করে জর্ডানে। অর্থাৎ 3 দিন যুদ্ধ বন্ধ থাকার পর ইরান হুট করে নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে মার্কিন ঘাঁটিতে প্রথম অ্যাটাক করল। এর আগে কখনো ইরান প্রথম অ্যাটাক করেনি। তার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। ইরানের মধ্যে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি তুরস্ক এবং ইরানের মধ্যে ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তুরস্ক বিরুদ্ধে এবার ইসরায়েল আমেরিকার কাছে শুধু নালিশ নয়, নতুন অস্ত্র কেনার চুক্তি করতে ছুটে গেছে। এবং ইরাকে ইরান সমর্থিত টার্গেটে হামলা করে সৌদি এবং যুক্তরাষ্ট্র ইরানের টার্গেটে আবার পড়েছে। তার মাসুল দিতে হয়েছে এবার আমেরিকাকে। প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা একটা করে সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমি চলে যাচ্ছি আমেরিকা গেল রাতে, অর্থাৎ যে রাতের পর আমরা লাইভ শেষ করে সময়টা পার করেছি, সেই সময় মধ্যরাতে যে ইরানের উপর হামলা হয়েছে তার বিস্তারিত খবরগুলো একটু জানাবার চেষ্টা করছি। বলা হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তারা স্পষ্ট করছে গণমাধ্যমে জানিয়ে যে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামুদ্রিক স্থাপনা সহ আইআরডিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে সফল অ্যাটাক করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে একটি কড়া হামলা করেছে, বড় মাপের হামলা করেছে। মার্কিন বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে 29 জুলাই তারা বলছে মার্কিন বাহিনীর উপর হামলার চেষ্টা, তারা বলছে না যে হামলাটি সফল হয়েছে, মানে ইরান যে হামলাটি সফলভাবে করেছে এটা বলছে না, তারা বলছে যে চেষ্টা। তার মানে তারা বোঝাচ্ছে ইরানের হামলাটা সফল হয় না, এটা হলো তাদের কৌশল। তারা বলছে 29 জুলাই রাত 10টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে একটি ব্যাপক হামলা সম্পন্ন করেছে। সেনকম একটি বিবৃতিতে পুরো স্পষ্ট সেটা ব্যাখ্যা দিয়েছে। মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা সহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। কমান্ডের বর্ণনা অনুযায়ী 28 জুলাই আইআরজিসি বাহিনী কর্তৃক একটি অতর্কিত হামলার চেষ্টার জের ধরে এই অভিযানটি চালানো হয়। যখন ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন তারা প্রতিশোধ হিসেবেই এই জবাবটি দিয়েছে। পাশাপাশি ইরানের সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এমনটিও দাবি করছে। ইরান যে একদিন আগে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে অ্যাটাক করেছে, সবগুলোকে প্রতিহতের দাবি করছে তারা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে 50,000-এরও বেশি মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে এবং তারা অত্যন্ত সতর্ক, মনোযোগী ও মারাত্মক ও প্রস্তুতি আছে। 50,000 সেনা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য সদা প্রস্তুত, এটি জানাচ্ছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যে দক্ষিণ ইরান জুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ চলাকালে দেশটির কেশম দ্বীপের একটি আবাসিক এলাকা আক্রান্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে খুজেস্তান প্রদেশের আহবাজে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এই হামলার কারণে শহরের কিছু অংশে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সিভিলিয়ান অঞ্চলগুলোকে আমেরিকা আবার টার্গেট করছে। কয়েকটি তথ্য জানিয়েছে যে সূত্র জানিয়েছে জর্দানও জানিয়েছে তারা ইরানের 5টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের আইআরজিসি বলছে তারা দেশটির একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ইরান বুধবার যে অ্যাটাকটা করলো তার পাল্টা জবাবটি আমেরিকা দিয়েছে রাতে। এখন আমেরিকা দাবি করছে যে তারা ইরানের হামলা প্রতিহত করেছে, আর ইরান বলছে যে না,
আমাদের হামলায় জর্দান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার জবাব আমেরিকা দিয়েছে। তো আমেরিকার জবাবের ধরন দেখে বোঝা যাচ্ছে যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা স্বীকার করছে না। পাশাপাশি আরেকটি স্টেটমেন্ট পাওয়া গেছে, সেটি হলো জর্দানের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ইরান থেকে দেশটির থেকে ছড়ে আসা 5টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভিতরে আশ্রয় পড়েছে, এবং তারা বলছে যে এখনো কোনো হতাহতের কোনো খবর তারা পায়নি বা এমন কোনো ঘটনা তাদের সামনে ঘটেনি। মানে এটিও আমেরিকার শিখিয়ে দেয়া স্টেটমেন্ট। যদি তাই হবে তাহলে তারা এত বড় হামলায় কেন ইরানকে আবার আক্রান্ত করলো? দর্শক, আরো কয়েকটি তথ্য জানাচ্ছি আপনাদের। যুক্তরাষ্ট্র ইরানের উপর যে শক্তিশালী হামলা করেছে, যুক্তরাষ্ট্রের আরেকটি স্টেটমেন্ট বলছে তারা কেশম দ্বীপ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহরে অ্যাটাক করেছে। এবং ইরাক দেশটিতে মার্কিন সৌদি হামলার নিন্দা জানিয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে ইরাকের উপর সৌদি এবং আমেরিকা একটা বড় হামলা করেছে, কিন্তু ইরাক নীরব থেকেছে। অবশেষে ইরাক সরকার এটা নিন্দা জানিয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্স জানিয়েছে এই হামলায় তাদের 20 জন যোদ্ধা নিহত হয়েছে এবং 32 জন আহত হয়েছে। আর ইরানি গণমাধ্যম জানিয়েছে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় 4 জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এখনো কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনিকে হত্যা এবং 1 ডজনেরও বেশি সাধারণ ফিলিস্তিনিকে আহত করা হয়েছে। পাশাপাশি লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাতভর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে। অর্থাৎ ইসরায়েল আবারও লেবাননে হামলা শুরু করেছে, এই তথ্যটি তারা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আল মানসুরি, মাজদাল জৌন এবং মাজরাত বুয়ুত আল সিয়াদ শহরে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের গণমাধ্যমটি বলছে এই অভিযানের পাশাপাশি ওয়াদি আল হুজেইর ও ওয়াদি আল সালুকি উপত্যকায় ভারী মেশিনগানের গোলা বর্ষণের শব্দ পাওয়া গেছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি যে কত লোক সেখানে মারা গেছে। দর্শক, আমরা মোটামুটি আজকের একদম লেটেস্ট খবরগুলি আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিলাম। এবার কিছু বিশ্লেষণে আসতে চাই, যে বিশ্লেষণটি আপনারা শোনার জন্য ওয়েট করছেন। প্রথম বিশ্লেষণটি হলো ইসরায়েলের নেতানিয়াহু এখন আমেরিকা আছেন। তার আমেরিকা থাকার কয়েকটা উদ্দেশ্যের একটি হলো ইরানে যেন আমেরিকা বড় মাত্রা অ্যাটাক করে, এবং ইরানের মধ্যে গোয়েন্দা তথ্যের আলোকে ইসরায়েল জেনেছে তারা 60% সমৃদ্ধকরণ ইউরেনিয়ামকে 90% পৌঁছে দিয়েছে। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির কাঙ্ক্ষিত লক্ষ্যে ইরান পৌঁছে গেছে। একটি সূত্র বলছে যে ইরান নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ফেলেছে, এবং শীঘ্রই ইরান তার খাইবার শেখান বা আরো যে নতুন ভেরিয়েন্টের মিসাইল তৈরি করেছে যেগুলো আপগ্রেডেড, সেই মিসাইলগুলোতে এই ওয়ারহেডগুলো বসিয়ে যে কোনো অঞ্চলে যে কোনো দূরসীমায় অ্যাটাক করতে পারে। তাই ইরানের উপর দ্রুত এই অ্যাটাকটা জরুরি। দ্বিতীয়ত হলো আমেরিকা যেন তুরস্ককে F-35 কোনোভাবে বিক্রি না করে, পাশাপাশি ভূমধ্যসাগরে তুরস্কের তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা নতুন চুক্তি করতে চায় ইসরায়েল আমেরিকার সাথে, এবং সেখানে তারা চাচ্ছে যে একটা নতুন P-8 পোসাইডন আকাশযান এটা কেনার জন্য। এখন এটার যে ব্যয় বা এটার দাম, ইসরায়েল এটা কিনতে মানে খুব বড় রকম সংকটে পড়বে, কারণ যুদ্ধকালীন সময় তাদের অর্থনীতির মোটামুটি 12টা বেজে 13টা বেজে গেছে। তো আসেন, ইসরায়েল চাচ্ছে এখন তুরস্ককে ঠেকাতে, কারণ ইরানের পরই তাদের টার্গেট হবে তুরস্ক। আর তুরস্ক ইরানের মতো না, তারা আরো অনেক আধুনিক অস্ত্রের মালিক। ইরান এখন পর্যন্ত তার যুদ্ধে ড্রোন আর মিসাইলের ব্যবহারটি দেখিয়েছে, আর তুরস্কের কাছে ড্রোন, মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান থেকে শুরু করে রয়েছে আরো এক ঝাঁক নতুন উদ্ভাবিত যুদ্ধাস্ত্র, যার সাথে পৃথিবী এখনো পরিচিত নয়। যাদের কাছে আছে 5ম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান, যাদের কাছে আছে সামুদ্রিক সাবমেরিন, যাদের কাছে আছে পৃথিবী বিখ্যাত ড্রোন, এবং তুরস্ক সাম্প্রতিক এক যুগে যতগুলো ফ্রন্টে যুদ্ধ করেছে প্রত্যেকটিতে বিজয় পেয়েছে।
পৃথিবীর আর একটি দেশে সবগুলো ফ্রন্টে বিজয় পায়নি, না আমেরিকা, না ইসরায়েল, না ইরান, না কি বলবো রাশিয়া সহ অন্য দেশ, কিন্তু তুরস্ক তার প্রতিটি ফ্রন্টে বিজয় পেয়েছে। তো এখানে ইসরায়েল চাইছে যে কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি P-8 পোসেইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী এই যানটি কিনতে, আকাশযান বলে এটাকে। তারা বলছে যে তুরস্ক ভূমধ্যসাগর থেকে তার সাবমেরিন ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে খুব সহজে। আর তুরস্ক এই যুদ্ধটা আকাশে করবে, স্থলের চেয়ে সমুদ্রে বেশি টার্গেট করবে, অর্থাৎ আকাশ আর জল, পানিপথ। এটা তুরস্কের জন্য খুব সহজ হবে। তাহলে তুরস্কের এই সাবমেরিনকে ধ্বংস করতে হলে তাদের আকাশ টহল যান বৃদ্ধি করতে হবে, এবং আকাশ থেকে আক্রমণের সক্ষমতা বাড়াতে হলে তাদেরকে P-8 পোসেইডন এই কি বলে সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী আকাশযানটি খুব জরুরি। এটার একটির দাম প্রায় $3.5 কোটি। তাহলে এবার হিসাব করেন যে কত টাকার এটার মূল্য হতে পারে, $3.5 কোটি। তো এখন এটি কেনার জন্য আমেরিকার শরণাপন্ন হচ্ছে ইসরায়েল, এবং একটা চুক্তির মাধ্যমে এটা কিনতে চায়। দ্বিতীয় যে বিষয়টি হলো, গতকালকে ইরান আরেকটি দেশে তার আক্রমণ বৃদ্ধি করেছে, যদিও ইরান এটিকে স্বীকার করেনি। বলা হচ্ছে মিশরের দামিয়েত্তা যে LNG বন্দর আছে সেখানে হামলা হয়েছে। কি হয়েছিল আসলে ঘটনাটি? যখন ইরাকে ইরানের টার্গেটে সৌদি আরব এবং আমেরিকা অ্যাটাক করে, বলা হচ্ছে ইরান দাবি করছে তাদের 4 জন উপদেষ্টা মারা গেছে এবং 20 জন সেখানে মারা গেছে, সব মিলে 32 জন গুরুতর আহত হয়েছে। তো ইরান এটার প্রতিশোধ হিসেবে মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে LNG গ্যাস ট্যাঙ্কার আছে এটাকে টার্গেট করেছে। যেহেতু দেশটি মিশর, তাই ইরান কৌশলগত কারণে এখানে তাদের পরিচয় গোপন রেখেছে। এদের একটি সূত্র। মধ্যপ্রাচ্যের আরেকটি সূত্র এবং পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম বলছে যে এই হামলাটি ইরানের মদতপুষ্ট বা সমর্থিত লেবাননের যোদ্ধারা করেছে। অর্থাৎ লেবানন থেকে বিশেষ ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে মিশরের লেবানন থেকে এই ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে ইরান সমর্থিত যোদ্ধারা, ইরানের তো জানেন প্রচুর প্রক্সি বাহিনী আছে, তারা মিশরের একটা দূরপাল্লা ওয়ান ওয়ে ড্রোন বা মিসাইলের মাধ্যমে তারা দামিয়েত্তা এই মিশরের LNG যে বন্দরটি সেখানে মার্কিন গ্যাস ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। এবং আমেরিকা এই আক্রমণের পর এটুকু বুঝতে পেরেছে যে এই অঞ্চলে ইরানের হাতে তারা নিরাপদ নয়, কারণ সিরিয়া তো ইরানের আক্রমণ হয়ে গেছে। যে সিরিয়াতে আক্রমণের কথা ছিল না বলে আমেরিকা সেখানে গোপনে আশ্রয় নিয়েছিল। তাদের সেন্টকমের উপরস্থ অফিসাররা, যুদ্ধের যে বড় বড় কর্মকৌশল ঠিক করা জেনারেলরা, তারা সিরিয়াতে বসে অনেক প্ল্যান করছিল, সেইখানেও পর্যন্ত ইরান হিট করেছে। এবার ইরানের আক্রমণটি মিশরে চলে আসা, তারা ঘাবড়ে গেছে যে তাদেরকেও আর বোধহয় ছাড় দেবে না, কারণ মিশরের হামলাটি ইরানের খুব কৌশলগত একটি টার্গেট। এবার মিশরের থাকা আমেরিকা প্রতিনিয়ত টেনশনে থাকবে, এবং আমেরিকাকে ইরান বোঝাচ্ছে যে তুমি পৃথিবীর যে প্রান্তে আছো আমি আছি। পাশাপাশি মিশরের এই ডিস্টেন্স, যেটাকে দূরপাল্লার আমরা বলি, এই অ্যাটাকটি দিয়ে ইরান বুঝিয়েছে তাদের ঘরে এরকম ডিস্টেন্সের বা দূরপাল্লার আরো ক্ষেপণাস্ত্র আছে বা আরো লং ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো তারা টার্গেট মতো ব্যবহার করবে, সময় মতো ব্যবহার করবে। এদিকে ইরানের সময়সীমা প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ইউক্রেনে ইরান হামলা করবে, কারণ ইরানের একটি জাহাজে ইউক্রেন হামলা করেছে, এবং ইরান যখন ইউক্রেনকে ডেকে এনেছে তাদের অ্যাম্বাসেডরকে, তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। শোনা গেছে কাল রাতে ইউক্রেন তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে দয়া ভিক্ষা চেয়েছে। তারা বলছে যে আমাদের ভুল হয়েছে জনাব, আমরা রাশিয়ার ফাঁদে পা দিয়েছি, আমাদেরকে এ যাত্রায় ক্ষমা করুন। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তোমরা আমাদের জাহাজে হামলা করে যে ক্ষতি করেছো তার ক্ষতিপূরণ দাও দ্রুত, বাঁচতে হলে, নতুবা আমাদের টার্গেট লক, যে কোনো সময় সুইচ টিপবো, তোমার গুরুত্বপূর্ণ কিছু একটা উড়ে যাবে, যেটা তুমি আমার ধ্বংস করছো তার চেয়ে 4 গুণ মূল্যের কিছু আমি ধ্বংস করে দেব। তো এই পরিস্থিতিতে এখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করে এখন দয়া ভিক্ষা চাচ্ছে
যে আমাদেরকে অ্যাটাক করো না, আমরা ভুল করছি, আমাদের ভুলের মাসুল হিসেবে আমরা কি করতে পারি। আর ইরান বলছে আমাদেরকে ক্ষতিপূরণ দাও। যদি ক্ষতিপূরণ ইরান পেয়ে যায় সেক্ষেত্রে অ্যাটাকটি হয়তো বা করবে না, কারণ ইরান আরেকটা ফ্রন্ট এখন যুদ্ধ ছড়াতে চাচ্ছে না। আমেরিকাকে আগে শায়েস্তা করে কন্ট্রোলে আনুক। আর যদি তারা কোনো ক্ষতিপূরণ না দেয় সেক্ষেত্রে ইরান। আসসালামু আলাইকুম। আবারও শুরু হয়ে গেল ইরান আমেরিকা যুদ্ধ। ৩-৪ দিনের বিরতির পর নতুন ম্যাচ শুরু করেছে ইরান এবং আমেরিকা। তবে এবার অনেক বড় একটি সংবাদ রয়েছে। এবার মার্কিন জাহাজ আক্রমণের শিকার হয়েছে ইরানের কাছে নয়, পারস্য উপসাগরে নয়, লোহিত সাগরে নয়, ভূমধ্য সাগরের কাছে, মিশরের মধ্যে। মিশরের দেমিত্রা বন্দরে মিশর আমেরিকার ২টি জাহাজে আগুন ধরে গিয়েছে। আমেরিকান এই জাহাজগুলো বিশাল এলএনজি বহনকারী জাহাজ ছিল এবং রহস্যজনক ড্রোন হামলার কারণে এই ঘটনা ঘটেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আমেরিকার মালিকানাধীন ২টি জাহাজ, যেটি মিশরের দেমিত্রা বন্দরে নোঙ্গর করা ছিল, সেই জাহাজগুলোতে রহস্যময় ড্রোন অ্যাটাক হয়েছে। সেই ড্রোন অ্যাটাকের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণে এনেছে মিশরের সার্ভিস। ইরান এর আগে ঘোষণা দিয়েছিল যদি আবারও ইরানে হামলা চালানো হয় তাহলে যুদ্ধ ছড়িয়ে যাবে পুরো অঞ্চলে এবং কল্পনার বাইরে অনেক বড় এলাকা জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। যদিও এই হামলার দায় দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে মিশরে আমেরিকার জাহাজে হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে। বিশাল এই অগ্নিকাণ্ড শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মিশর, কিন্তু তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত ঘোষণা করেনি। নতুন দফার ইরান আমেরিকা যুদ্ধের আওতা আরো বেড়ে যাচ্ছে সেটা নিঃসন্দেহে, তবে সেটা কতদূর যাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে ইরান হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ২টি জাহাজ চলাচল করার চেষ্টা করলে সেগুলোকে ফায়ার করে পিছু হটতে বাধ্য করে। শুধু হরমুজ প্রণালী নয়, এবার বাবেল মানদেব প্রণালী থেকে টুল আদায়ের বিষয়টি বিবেচনা করছে ইরানপন্থী গেরিলা গোষ্ঠী হুতি বাহিনীরা। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা হরমুজ প্রণালী স্টাইলে এবার বাবেল মানদেব প্রণালী দিয়ে যত জাহাজ যাবে তাদের থেকে টোল আদায় করবে। সেক্ষেত্রে শুধুমাত্র চাইনিজ জাহাজগুলো থেকে টোল আদায় করা হবে না। অন্যদিকে চীন সরকারিভাবে হুতিদের সাথে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। যদি হুতিরা বাবেল মানদেব প্রণালী থেকে ট্যাক্স তোলা শুরু করে তাহলে চাইনিজ জাহাজগুলোকে যেন সেই ট্যাক্সের আওতামুক্ত রাখা যায়, চাইনিজ জাহাজগুলো যেন নিরাপদ রাখা যায়। এই যুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ ২ জায়গায় টোলের শিকার হতে যাচ্ছে, একদিকে হরমুজ প্রণালী আর একদিকে বাবেল মানদেব প্রণালী। তাহলে দেখা যাবে বিশ্ববাজারে মার্কিন পণ্যগুলোর দাম বেড়ে যাবে চাইনিজ পণ্যের তুলনায় অনেক বেশি। মনে হচ্ছে এই বিষয়ে চীনের একটা নীরব সমর্থন থাকতে পারে। এদিকে শুধুমাত্র আমেরিকার জাহাজ নয়, আমেরিকার মিত্রদের জাহাজগুলো থেকেও টোল আদায় করবে হুতিরা। এখন ইরান আমেরিকা যুদ্ধের পাশাপাশি সৌদি ইয়েমেন যুদ্ধ নতুন উত্তাপ ছড়াচ্ছে। সৌদি আরব নতুন করে একটি জোট গঠন করার ঘোষণা দিয়েছে। সেই জোট হবে ইয়েমেনের বিরুদ্ধে, হুতিদের বিরুদ্ধে। বিভিন্ন আরব রাষ্ট্র, আঞ্চলিক রাষ্ট্রের সাথে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কথাবার্তা শুরু করেছে। যদিও এখন পর্যন্ত সৌদি আরবের সাথে এই জোটে কারা অংশগ্রহণ করছে সেটা এখনো ক্লিয়ার নয়, তবে সৌদি আরব জোর প্রচেষ্টা চালাচ্ছে। সম্ভবত এখানে ইউরোপিয়ান বিভিন্ন জাহাজ, বিভিন্ন দেশ এবং আরব দেশের সমন্বয়ে একটা টাস্ক ফোর্স তৈরি হতে পারে হুতিদের হাত থেকে বাবেল মানদেব প্রণালীকে নিরাপদ রাখার। এর আগে ইসরায়েল এবং আমেরিকা দফায় দফায় চেষ্টা করেছিল এই ধরনের একটি জোট তৈরি করার, কিন্তু আমেরিকা নিজেই ব্যর্থ হয়েছে, কারণ ইরানের হামলার মুখে কেউ চায়নি
ইরানের বিরুদ্ধে শত্রুতা করে এইরকম একটি জোট তৈরি করতে। কারণ ইরান কিংবা ইয়েমেনের পক্ষে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করা খুব সহজ। ইয়েমেনের বিশাল দেশ থেকে যে কোনো জায়গা থেকে ড্রোন হামলা করলে সেই ড্রোন হামলাকে ঠেকানো আসলে টেকনিক্যালি খুবই কঠিন। প্রিয় দর্শক, এর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে গাজায়। গাজায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় গাজার আল আহলি হাসপাতালের পাশে অনেকগুলো বাড়িঘর, দোকানপাট, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা যে আগুনের দৃশ্য দেখছেন এটি হলো গাজার চিত্র। ঠিক গাজা গণহত্যার মতো করে আবারও নতুন করে দফায় দফায় গাজায় হামলা চালানো হচ্ছে এবং আমাদের কাছে এমন হৃদয় বিদারক ছবি আসছে গাজার হসপিটালগুলো থেকে। আবারও ছোট্ট ছোট্ট জান্নাতি ফুল, ছোট্ট শিশুদের লাশের দৃশ্য আসছে। নেতানিয়াহু যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠক করছে তখনই গাজার বিরুদ্ধে এই আক্রমণ বৃদ্ধি করেছে ইসরায়েল। এদিকে নতুন করে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছে ইরান এবং আমেরিকার মধ্যে। গতকাল রাতে কুয়েত থেকে অন্তত 2 দফায় ইরানের বিরুদ্ধে অনেকগুলো শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। আমেরিকার হিমার্স মিসাইল লঞ্চারগুলো কুয়েত থেকে ইরানের আবাদান, ইরানের কেশম দ্বীপ, ইরানের আরো কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে। তার মধ্যে ইরানের কেশম দ্বীপে আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত নারী, শিশু সহ 2 জন নিহত হয়েছে। ভবনের নিচে চাপা পড়ে আছে অনেক ইরানি নাগরিক। তাদেরকে উদ্ধারে ইরানের ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমেরিকার হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে ইরানও। ইরান জর্ডানে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিশেষ করে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরান 5 দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদিও জর্ডান দাবি করেছে তারা তারা ইরানের এই মিসাইলগুলোকে ভূপাতিত করেছে, কিন্তু পাল্টাপাল্টি আবার যুদ্ধ শুরু হয়েছে। এটি একটি নতুন বাস্তবতা। বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছেন, বাংলাদেশে গ্যাস সংকট দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিচ্ছে এবং বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতেরও সংকট দেখা দিয়েছে, এরকম সংবাদ আমরা পেয়েছি। এর কারণ আন্তর্জাতিক বাজারে এই ধরনের গ্যাসের সংকট বড় আকার ধারণ করছে। যুদ্ধের কারণে পৃথিবীর অন্যতম গ্যাস রপ্তানিকারক বা এলএনজি রপ্তানিকারক দেশ কাতার এলএনজি রপ্তানি স্থগিত করে রেখেছে, যে কারণে বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ছে এবং বাংলাদেশ সরকার বিভিন্ন মিত্র দেশের সাথে আলোচনা করছে এলএনজি সংকট সমাধানের চেষ্টা করতে। এখন এই যুদ্ধ যদি সামনের দিকে আরো বাড়ে তাহলে সংকট আরো বাড়বে। শুধু বাংলাদেশ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের জ্বালানি আমদানিকারক দেশগুলোতে জ্বালানির দাম বেড়ে যাবে। শুধু জ্বালানি আমদানিকারক নয়, জ্বালানি যারা তৈরি করে তাদের দেশেও জ্বালানির দাম বেড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত নেতানিয়াহুকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। নেতানিয়াহু বলেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার যে বৈঠক হয়েছে আমি সেটাতে অত্যন্ত আশাবাদী, অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো মিটিং হয়েছে। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ব্যাপারে সতর্ক করেছেন আহ, আমেরিকার সাবেক কর্মকর্তারা। তারা বলছে ইসরায়েলের সকল দাবি দাওয়া মেনে নেওয়া যাবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্ট বলেছেন, ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নেতানিয়াহুকে না বলতে পারতে হবে। অর্থনৈতিক চাপের কারণে ইরান ভেঙে পড়বে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চিন্তা করছে ইরানকে নানা রকম অর্থনৈতিক অবরোধ দিয়ে দুর্বল করবে, শেষ পর্যন্ত ইরান অপরাজিত থাকবে, ইরান ভেঙে যাবে না। কিন্তু আমেরিকা যদি ইসরায়েলের কথা শুনে এইভাবে অনন্ত যুদ্ধ করতে থাকে, সেই যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে আমেরিকান অর্থনীতি নিজেই। এবং যুদ্ধটি ইতিমধ্যেই ছড়িয়ে যাচ্ছে হরমুজ প্রণালী থেকে বাবেল মানদেব প্রণালী, এখন তো সুয়েজ খালের কাছাকাছিও চলে যাচ্ছে। বিশেষ করে মিশরের মধ্যে যেভাবে হামলা হয়েছে সেটি আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়টিকে আরো প্রচন্ড রকম শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। কিভাবে এই হামলা হতে পারে? সম্ভবত কোনো বিদ্রোহী গোষ্ঠী
সিনাই উপত্যকা থেকে ড্রোন হামলা চালাতে পারে, অথবা কোনো বাণিজ্যিক জাহাজের ভেতরে লুকানো ছোট ড্রোন সেখান থেকে ফায়ার করা হতে পারে। যদি এই ধরনের কর্মকাণ্ড চলে তাহলে এটা শুধুমাত্র হরমুজ প্রণালী কিংবা সুয়েজ খাল নয়, এটা ইউরোপের কাছেও চলে যেতে পারে। কারণ বাণিজ্যিক জাহাজের মধ্যে যদি ছোট আকারের ড্রোন লুকিয়ে রাখা হয়, সেই ড্রোনগুলোকে ফায়ার করা হয়, তাহলে খুব সহজেই